প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিএসই কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কি ভালো আছো সবাই? জি স্যার, ভালো। আপনি ভালো আছেন? তো আজকে আমরা আলোচনা করব অর্থকরা নির্দেশকমূলক, মেটা নির্দেশকমূলক। গত ক্লাসে যেটা আমরা আলোচনা করেছিলাম বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক, বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, সেই বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলকগুলি কিন্তু অর্থকরা নির্দেশকমূলক হিসেবে আসবে। আবার বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক যেগুলো আমি পড়িয়েছিলাম সেগুলো মেটা নির্দেশকমূলক হিসেবে আসবে। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, এরপরে লিখছি মেটা নির্দেশক গ্রুপ। তো শুরুতে অর্থপ্যারা নির্দেশক গ্রুপ কি? যে সকল গ্রুপ প্রথম প্রতিস্থাপক হিসেবে বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকলে আগত ভিন্ন বা নূতন প্রতিস্থাপককে অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করার সুযোগ করে দেয়, সেটিকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। আমি আবার বলছি, যে সকল গ্রুপ প্রথম প্রতিস্থাপক হিসেবে বেঞ্জিন বলয়ে উপস্থিত থাকলে আগত গ্রুপটিকে বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করার সুযোগ করে দেয়, সেটিকে বলা হয় অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। যেমন মিথাইল মূলক, হাইড্রোক্সিল মূলক, অ্যামিনো মূলক, অ্যালকোক্সি মূলক, হ্যালোজেন, এগুলো সবগুলোই হলো অর্থপ্যারা নির্দেশক মূলক বা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ। অর্থাৎ এরা যদি বেঞ্জিন বলয়ে থাকে তাহলে অন্য কোনো গ্রুপ বা মূলক যখন বেঞ্জিন বলয়ে প্রতিস্থাপিত হবে সেটি হবে এদের সাপেক্ষে অর্থ এবং প্যারা অবস্থান। আমি এক উদাহরণ দিই, তখন তোমাদের ক্লিয়ার হবে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এটার নাম কি? টলুইন। টলুইনকে যখন গাঢ় নাইট্রিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড আমরা বিক্রিয়া করি তখন অর্থ নাইট্রোটলিন এবং প্যারা নাইট্রোটলিন, এটাকে আমরা বলি কি? অর্থ নাইট্রোটলিন। আর এটাকে বলি কি? প্যারা নাইট্রোটলিন।
অর্থ কেন বলা হয় এটাকে? তোমরা খেয়াল করো, এখানে যেই মূলকটা আগে ছিল মিথাইল মূলক, এই মিথাইল মূলকটাকে 1 ধরা হবে, পজিশন 1। এরপরে এটা 2, এটা 3, এটা 4, 5, 6, অথবা বাম দিক থেকেও নাম্বারিং করা যায় 1 2 3 4 5 6। এই মিথাইল মূলকের সাপেক্ষে এই 2 পজিশন যেটা, অর্থাৎ মিথাইল মূলকের কাছাকাছি যে অবস্থানটা সেটাকে বলা হয় অর্থ পজিশন বলা হয়। অর্থ হলো নিয়ারেস্ট মানে সবচেয়ে নিকটবর্তী অবস্থান হচ্ছে এইটা 2 নম্বর পজিশন। এই জন্য এটা অর্থ নাইট্রোটোন। আর এটাকে বলে প্যারা নাইট্রোটোনিন। প্যারাটা ইংরেজি ফারেস্ট, দূরতম। আমরা যদি এদিক থেকে নাম্বারিং করি 1 2 3 4 5 6, এই মিথেন গ্রুপের সাপেক্ষে এই 4 পজিশনটা কিন্তু দূরতম। আপাত দৃষ্টিতে তোমাদের কাছে 6 নম্বরটা দূরতম মনে হবে, কিন্তু এইটা আসলে দূরতম না। কারণ আমরা এই মূলকটা যদি এখানে থাকে তখন আমরা বাম দিক দিয়ে, অর্থাৎ যেদিকে প্রতিস্থাপিত গ্রুপটা কাছে পাওয়া যায় সেদিক থেকে নাম্বারিং করা হয়। অর্থাৎ 2 নম্বর আর 6 নম্বরটা হলো ইকুইভ্যালেন্ট, সমতুল্য। এই জন্য এইটার সাপেক্ষে দূরতম পজিশন হচ্ছে এইটা, সেই জন্য এটাকে প্যারা পজিশন বলা হয়, অর্থাৎ প্যারা নাইট্রোটোনিন। তোমরা খেয়াল করো যে মিথাইল মূলক বেঞ্জিন বলয়ে থাকার কারণে এইটাকে আমরা বলি নাইট্রেশন বিক্রিয়া। টলুইনের নাইট্রেশন বিক্রিয়ায় মূলত এখান থেকে একটা নাইট্রো মূলক বেঞ্জিন বলয়ের মধ্যে প্রতিস্থাপিত হচ্ছে। কোথায় প্রতিস্থাপিত হচ্ছে? অর্থ এবং প্যারা অবস্থানে। ফলে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়, একটা অর্থ প্রোডাক্ট, একটা প্যারা প্রোডাক্ট। অর্থ প্রোডাক্ট আর প্যারা প্রোডাক্ট কেন পাওয়া যাচ্ছে? দুইটা প্রোডাক্ট কেন পাওয়া যাচ্ছে? যেহেতু মিথাইল মূলকটা অর্থ প্যারা নির্দেশক। অর্থাৎ মিথাইল মূলক বেঞ্জিন বলয়ের মধ্যে থাকলে নতুন যে কোনো একটা মূলক যখন বেঞ্জিন বলে ডুববে, সেটি অবশ্যই অর্থ এবং প্যারা অবস্থানে ডুববে। হয় অর্থতে ডুববে অথবা প্যারাতে ডুববে, মেটাতে ডুববে না। আমি মেটা পজিশন পরে বলছি। তোমাদের এখানে কি কোনো প্রশ্ন আছে? না স্যার, নাই। আচ্ছা, তাইলে আমরা বুঝতে পারলাম যে এখানে আর আরেকটা জিনিস তোমাদের যেটা এখানে জানা দরকার, সেটা হলো আমি আগেই বলছি যে এই অর্থপ্যারা নির্দেশক গ্রুপগুলো বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক। এই শুধু বেঞ্জিনকে যদি নাইট্রেশন করা হয়, আর নাইট্রেশন বিক্রিয়া কিন্তু সবসময় তোমরা মনে রাখবে যে গাঢ় সালফিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ সহ উত্তপ্ত করতে হয়, সেটি হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। শুধু বেঞ্জিনে যদি আমরা নাইট্রেশন বিক্রিয়া সংঘটিত করি তখন 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া সংঘটিত হয়। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে তখন নাইট্রো বেঞ্জিন পাওয়া যায়। কিন্তু এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 ডিগ্রি চেয়ে কম। এই যে কম তাপমাত্রায়, 60 চেয়ে কম তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হলো, এটা দ্বারাই প্রমাণিত হয় যে মিথাইল মূলকটা বেঞ্জিন বলয়ে থাকার কারণে বেঞ্জিনের চেয়ে কম তাপমাত্রায় বিক্রিয়া সংঘটিত হয়। অর্থাৎ মিথাইল মূলকটা বেঞ্জিন বলয়কে সক্রিয় করেছে। আমরা আরো উদাহরণ দেখবো। মেটা নির্দেশক গ্রুপ কাকে বলে? যে সকল গ্রুপ বেঞ্জিন বলয়ে প্রথম প্রতিস্থাপক হিসেবে উপস্থিত থাকলে আগত নতুন প্রতিস্থাপককে বেঞ্জিন বলয়ের মেটা অবস্থানে প্রবেশ করার সুযোগ করে দেয়, সেটিকে বলা হয় মেটা নির্দেশক গ্রুপ। মেটা নির্দেশক গ্রুপ কোনগুলো? যেমন নাইট্রো গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ, কার্বক্সিল গ্রুপ, সালফুরিক অ্যাসিড গ্রুপ ইত্যাদি, সায়ানাইড গ্রুপ। এই যে গ্রুপগুলো বা মূলকগুলো বেঞ্জিন বলয়ের মধ্যে উপস্থিত থাকলে
নতুন একটা মূলক আসলে সেটি বেঞ্জিন বলে মেটা অবস্থানে প্রবেশ করা শুরু করবে। আমরা উদাহরণ দিয়ে দেখি। মেটা ডাইনাইট্রোবেনজিন, তোমরা লক্ষ্য করো এটার নাম কি? নাইট্রোবেনজিন। এই নাইট্রোবেনজিনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিক অ্যাসিডের মিশ্রণ সহ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে মেটা ডাইনাইট্রোবেনজিন পাওয়া যায়। এখানে 1 2 3 4 5 6 এই 3 পজিশনটাকে আমরা বলি মেটা পজিশন। মেটাটা হলো একান্তর বলে, একান্তর বলতে মানে একটা বাদ দিয়ে, এটা সাপেক্ষে এটা বাদ দিয়ে এখানে এই 3 পজিশনে না থেকে যদি 5 পজিশনে থাকে নাইট্রোমূলক তাইলেও কিন্তু মেটা, তখন কিন্তু আবার এদিক থেকে নাম্বারিং হবে 1 2 3। এই জন্য 3 পজিশন এবং 5 পজিশন হচ্ছে সমতুল্য, ইকুইভ্যালেন্ট। তাহলে মেটা পজিশনটা তোমার আগে জানতে হবে, 3 বা 5। এই যে মেটা পজিশনে আসলো, তাহলে কেন আসলো? নাইট্রোমূলকটা বেঞ্জিন বলে থাকার কারণে। এবার আর 2 আর 4 পজিশনে যাচ্ছে না, এই এখান থেকে যে নাইট্রোমূলকটা নির্গত হয় এটা মেটা অবস্থানে যাচ্ছে, 3 নম্বর পজিশনে যাচ্ছে। এই জন্যই এই নাইট্রোমূলকটা হচ্ছে বেঞ্জিন বলে, এটা বেঞ্জিন বলয়ের নিষ্ক্রিয়কারী মূলক এবং এটা মেটা নির্দেশক। যেটা বলছিলাম আমি যে মেটা নির্দেশক গুলো বেঞ্জিন বলয়ের নিষ্ক্রিয়কারী মূলক, অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে বেঞ্জিন বলয়ের সক্রিয়তাটা হ্রাস করে। বেঞ্জিন বলয়ের সক্রিয়তাটা হ্রাস করে আমরা কিভাবে বুঝবো? তাপমাত্রার পার্থক্য থেকে। যেমন আমি একটু আগে বলছিলাম যদি শুধু বেঞ্জিন হয়, বেঞ্জিনে যদি নাইট্রেশন বিক্রিয়া সংঘটিত করা হয় তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটি সংঘটিত হয়। কিন্তু এখন এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 চেয়ে বেশি উচ্চ তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হয়। এই যে উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া সংঘটিত হয়, এটা দ্বারাই প্রমাণিত হয় যে এই নাইট্রোমূলকটা বেঞ্জিন বলয়ে থাকার কারণে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটার বিপক্ষে কাজ করে, অর্থাৎ বেঞ্জিন বলয়টাকে নিষ্ক্রিয় করে দেয় বা সক্রিয়তা হ্রাস করে। এই কারণে আমরা নাইট্রোমূলকটাকে বেঞ্জিন বলয়ের নিষ্ক্রিয়কারী মূলক বলি এবং সেটিকে একই সাথে মেটা নির্দেশক গ্রুপ বলা হয়। এই মেটা নির্দেশক গ্রুপগুলো আমরা আরো আছে, আমরা আস্তে আস্তে দেখবো। স্যার আমাদের কি কলেজ খুলবে? এটা আসলে এখনো বলা যাবে না, এটা সরকারি সিদ্ধান্ত মোতাবেক হবে, সেটা আমরাও জানি না, তোমরা যেমন জানো না আমরাও জানি না, এটা দেশের সার্বিক পরিস্থিতির উপর নির্ভর করবে। তো তোমরা মানসিকভাবে প্রস্তুত থাকবে। যাই হোক, এবার আমি এই যে যেটা বললাম তখন অর্থকরণ নির্দেশক গ্রুপ, মেটা নির্দেশক গ্রুপ, যেমন বলছিলাম যে মিথাইল মূলক অর্থকরণ নির্দেশক, হাইড্রোক্সি মূলক অর্থকরণ নির্দেশক, তারপরে অ্যামিনো মূলক অর্থকরণ নির্দেশক, অ্যালকোক্সি মূলক, হ্যালোজেন, এরা সবগুলি অর্থকরণ নির্দেশক। এখন প্রশ্ন হচ্ছে কেন এরা অর্থকরণ নির্দেশক, কিভাবে বুঝবো, কারণটা কি, ব্যাখ্যা কি? সেই ব্যাখ্যা দেখো, এগুলো আজকের পড়াও কিন্তু গুরুত্বপূর্ণ। আসলে এই যে পড়াচ্ছি কয়েকদিন যাবত তোমাদের সব পড়াগুলোই পরীক্ষায় আসার মতো আমি জোর দিচ্ছি, যেখানে বেশি দরকার সেখানে বেশি জোর দিচ্ছি, পরীক্ষায় আসে এটা। তোমরা দেখো প্রথমেই হাইড্রোক্সি মূলক অর্থকরণ নির্দেশমূলক কেন ব্যাখ্যা করো, আমি সেটার উত্তর দেখাচ্ছি তোমাদের।
এই যৌগটার নাম কি? ফেনল। ফেনলের ভিতরে কি হয়, বেঞ্জিন বলের সাথে একটা হাইড্রোক্সি মূলক যুক্ত থাকে। এই হাইড্রোক্সি মূলক যুক্ত থাকার ফলে কি হয় দেখো, হাইড্রোক্সি মূলক বেঞ্জিন বলের সাথে যুক্ত থাকার সময় এই অক্সিজেনের নিঃসংযোজী ইলেকট্রন বেঞ্জিন বলয়ের দিকে যে ধাবিত হয়, এটিকে বলা হয় কি ধনাত্মক মেসোমারিক ফল বা প্লাস এম ফল। আমি আগেই বলছি যে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বেসিক পড়া, একটার সাথে একটা জড়িত জৈব রসায়নে। আচ্ছা, এই জোড়া ইলেকট্রন এখানে আসলে এই যে পাই বন্ধনের ইলেকট্রন জোড়া, এই পাই ইলেকট্রন জোড়া বিকর্ষিত হবে, বিকর্ষিত হয়ে এই কার্বনের উপরে চলে আসবে। এই নিঃসংযোজী ইলেকট্রন বেঞ্জিন বলয়ের দিকে ধাবিত হয়। কেন ধাবিত হবে? একান্ত দ্বিবন্ধ থাকার কারণে। একান্ত দ্বিবন্ধ থাকলে এটাকে বলে কনজুগেটেড সিস্টেম। এই যে একক বন্ধন দ্বিবন্ধন, একক বন্ধন দ্বিবন্ধন, এটাকে বলে একান্ত দ্বিবন্ধন। একান্ত দ্বিবন্ধ থাকলে কনজুগেট সিস্টেম বলা হয়। এই কনজুগেট সিস্টেম থাকলে এই নিঃসংযোজী ইলেকট্রন বেঞ্জিন বলয়ের দিকে ধাবিত হবে। ধাবিত হলে তখন এই জোড়া ইলেকট্রন এখানে আসার সাথে সাথে এখানে একক বন্ধন আছে, এখন দ্বিবন্ধন হয়ে গেল, তখন এই পাই বন্ধনের ইলেকট্রন বিকর্ষিত হয়ে এই কার্বনের উপরে অবস্থান করবে। কিন্তু এটি আবার প্রশমিত হতে চাবে। এটি পরে কি করবে, যেহেতু এখানে একক বন্ধন আছে, এই এক জোড়া ইলেকট্রন এখানে এসে পাই বন্ধন গঠন করবে, অর্থাৎ দ্বিবন্ধন হবে। তখন আবার এই পাই বন্ধনের ইলেকট্রন জোড়া বিকর্ষিত হয়ে এই কার্বনের উপর চলে আসবে। এই যে ইলেকট্রন জোড়া, এই জোড়া ইলেকট্রন আবার যেহেতু এখানে একক বন্ধন আছে, এই এখানে এসে পাই বন্ধন গঠন করবে, তখন এই পাই বন্ধনের ইলেকট্রন আবার বিকশিত হয়ে এই কার্বনের উপর চলে আসবে। এই ইলেকট্রন জোড়া আবার এখানে একক বন্ধন থাকার কারণে এখানে এসে পাই বন্ধন গঠন করবে, আর এই পাই বন্ধন ইলেকট্রন আবার আগের জায়গায় ফিরে যাবে। আগের জায়গায় যদি ফিরে যায় তখন এই প্লাস চার্জটা থাকবে না, তখন আবার দুই জোড়া নিঃসন্দেহ ইলেকট্রন হয়ে যাবে। তাহলে দেখো এখানে
কি ঘটলো, এই হাইড্রোক্সি মূলকের এই নিঃসমুদ্র ইলেকট্রন বেঞ্জিন বলয়ের দিকে ধাবিত হওয়ার কারণে এই যে ফেনল, এই ফেনলের অনেকগুলো কাঠামো এখানে সৃষ্টি হচ্ছে। এই কাঠামোগুলোকে বলা হয় ফেনলের রেজোনেন্স কাঠামো বা অনুরণন কাঠামো। আমরা এই কাঠামোগুলো যদি পর্যবেক্ষণ করি তাহলে আমরা কি দেখতে পাই? দেখো, এই নিঃসমুদ্র ইলেকট্রন বেঞ্জিন বলয়ের দিকে ধাবিত হওয়ার কারণে আমরা এটাকে বলছি, এইটার সাপেক্ষে এটা অর্থ পজিশন। এই অর্থ অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, আবার প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, আবার এখানে অর্থ অবস্থান, কারণ এইটা আর এটা দুইটা কিন্তু অর্থ। আমি আগেই বলছি যে এই 2 নম্বর আর 6 নম্বর এই দুইটা পজিশন কিন্তু অর্থ, কাছের দুইটা অবস্থান। অর্থাৎ এই ফেনলের এই অক্সিজেনের নিঃসমুদ্র ইলেকট্রনের সঞ্চরণ হচ্ছে। এখানে সঞ্চরণের ফলে কি হচ্ছে, বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। এখন আমরা তাহলে ফেনলের প্রকৃত সংকেত কোনটা? আসলে তো এই সবগুলো মিলেই কিন্তু ফেনলের কাঠামো। এখন আমরা যদি এই সবগুলো কাঠামোকে যদি একটা কাঠামোর মধ্যে কল্পনা করতে চাই তাইলে এই কাঠামোটা আমরা পাবো। এই কাঠামোটাকে আমরা বলছি রেজোনেন্স হাইব্রিড, অর্থাৎ সবগুলোর সংকর এইটা। এখানে আমরা দেখলাম ঋণাত্মক চার্জ কখনো এখানে থাকে, কখনো এখানে থাকে, কখনো এখানে থাকে, তাইলে সব জায়গায় থাকে। আবার এই এই ইলেকট্রন পাই ইলেকট্রন গুলো কখনো এখানে থাকছে, কখনো এখানে থাকছে, এই জন্য সবগুলোকে আমরা এইভাবে দেখাইতে পারি। আবার কখনো এখানে একক বন্ধন থাকছে, কখনো দুই বন্ধন থাকছে, এই জন্য আমরা এইভাবে এখানে অর্ধবন্ধন দেখাচ্ছি। কখনো এখানে পজিটিভ চার্জ বিরাজ করছে, কখনো এখানে পজিটিভ চার্জ বিরাজ করে না, সেই জন্য এখানে আংশিক পজিটিভ চার্জ দেখানো হলো। অর্থাৎ এই কাঠামোটা আমরা যে ফেনল লিখি, তোমরা বিক্রিয়া বোঝার জন্য কিন্তু আজকের পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ফেনল, তাইলে ফেনলের অণুতে এই বেঞ্জিনের সাথে যখন একটা হাইড্রোক্সি মূলক উপস্থিত থাকবে তখন আমরা বুঝে নিব যে বেঞ্জিন বলয়ের এই অর্থ পজিশনে এবং প্যারা পজিশনে ঋণাত্মক চার্জের উপস্থিতি আছে। অর্থাৎ অর্থ এবং প্যারা অবস্থানে যে কার্বন আছে বেঞ্জিন বলয়ে, সেটি আংশিক ঋণাত্মক চার্জ যুক্ত। আমরা দেখাই না, কিন্তু বুঝে নিতে হবে তোমাদের। বইতে সব বিক্রিয়ার সময় এইভাবে লেখা থাকবে না। তো আমি যেটি বলছিলাম যে হাইড্রোক্সি মূলক বেঞ্জিন বলয়ে থাকলে রেজোনেন্সের কারণে বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, এবং এই কারণে আগত ইলেকট্রোফাইলটি বেঞ্জিন বলয়ের অর্থ এবং প্যারা অবস্থানে প্রবেশ করবে, আক্রমণ করবে। যেমন আমরা নাইট্রোনিয়াম আয়ন, এটাকে আমরা বলছি একটা ইলেকট্রোফাইল। এগুলো ইলেকট্রোফাইল কাকে বলে এগুলো তোমরা আগে জানো, পড়ানো হয়েছে। এইটার ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে এটা ইলেকট্রন গ্রহণ করতে চাবে। ইলেকট্রন যদি এটার ঘাটতি থাকে তাহলে এটা কোথায় আক্রমণ করবে? যেখানে ইলেকট্রন পাওয়া যায়, সহজে পাওয়া যায়। ইলেকট্রন সহজে পাওয়া যাবে এখানে, এখানে, অথবা এখানে, এখানে এখানে না। এই জন্য এটা বিক্রিয়া করার সময় হয় এখানে আক্রমণ করবে, অথবা এখানে, অথবা এখানে, কিন্তু এখানে এখানে আক্রমণ করবে। অর্থাৎ বিক্রিয়া বোঝার জন্য খুবই ইম্পর্টেন্ট, নতুবা বিক্রিয়া মুখস্থ করা লাগবে তোমাদের, তখন এই জৈব রসায়ন অনেক কঠিন মনে হবে। আমি একটা উদাহরণ দিব যে এই যে এখানে ঋণাত্মক চার্জ বিরাজ করছে, ঋণাত্মক চার্জ বিরাজ করা মানে কি বেঞ্জিন বলয়টা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের ক্ষেত্রে অধিকতর সক্রিয় হলো। সেই কারণে এটি শুধু বেঞ্জিনের ক্ষেত্রে যেই তাপমাত্রায় সংঘটিত হয় তার চেয়ে কম তাপমাত্রায় বিক্রিয়াটি সংঘটিত হবে। আমরা সেই সমীকরণটা দেখি।
তোমরা লক্ষ্য করো, আমি যে বিক্রিয়ার সমীকরণটা লিখলাম এটা হচ্ছে ফেনলের নাইট্রেশন বিক্রিয়ার সমীকরণ। তো নাইট্রেশন বিক্রিয়ায় সাধারণত গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করা হয়। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে নাইট্রিক অ্যাসিড যেটা লেখা হলো লঘু, অর্থাৎ লঘু নাইট্রিক অ্যাসিড, কিন্তু এবং সালফিউরিক অ্যাসিড লেখা হয়নি। এবং বিক্রিয়াটা হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এ দ্বারা বোঝানো হচ্ছে কি যে এই ফেনল হাইড্রোজেন মূলক থাকার কারণে বেঞ্জিন বলয়টা অধিকতর সক্রিয় হয়। কোন ক্ষেত্রে সক্রিয় হয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের ক্ষেত্রে অধিকতর সক্রিয় হয়। আর যেহেতু হাইড্রোজেন মূলকটা অর্থপ্যারা নির্দেশক গ্রুপ বা মূলক, এই কারণে এখানে দুইটা প্রোডাক্ট পাওয়া যায়, একটা অর্থ নাইট্রোফেনল আর একটা প্যারা নাইট্রোফেনল। সরি, এখানে ওইস হবে। তাইলে এই যে অর্থনাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল উৎপন্ন হওয়ার যে বিক্রিয়ার সমীকরণটা, এই সমীকরণটা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমি আগে বলছি যে শুধু বেনজিন যদি হয় সেই নাইট্রেশন বিক্রিয়াটা হয় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। কিন্তু এখানে নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হয় এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড অনুপস্থিত এবং নাইট্রিক অ্যাসিডের লঘু। কাজেই আমরা বলতে পারি যে হাইড্রোজেন মূলকটা বেঞ্জিন বলয়ে থাকলে বা বেঞ্জিন মূলককে সক্রিয় করে, এবং এটা যেহেতু অর্থ এবং প্যারা অবস্থানে নাইট্রোমূলক প্রতিস্থাপিত হয়, কাজেই হাইড্রোক্সি মূলকটা অর্থ প্যারা নির্দেশক, সেটা এই বিক্রিয়া সাহায্যে প্রমাণিত হল। আমরা এরপরে দেখব অ্যামিনো মূলকের অর্থ প্যারা নির্দেশক হিসেবে কিভাবে কাজ করে, কেন অর্থ প্যারা নির্দেশক। তোমরা বোর্ডে লক্ষ্য করো, এখানে অ্যামিনো মূলকের নাইট্রোজেনের উপরে এক জোড়া নিঃসংযোজী ইলেকট্রন আছে, যেমনিভাবে ফেনলের ক্ষেত্রে হাইড্রোজেন মূলকের উপরে দুই জোড়া নিঃসংযোজী ইলেকট্রন। তাহলে এখানে হাইড্রোজেন মূলক আর অ্যামিনো মূলক এর মধ্যে পার্থক্য হচ্ছে হাইড্রোজেন মূলকে অক্সিজেনের উপর দুই জোড়া নিঃসংযোজী ইলেকট্রন থাকে, অ্যামিনো মূলকের নাইট্রোজেনের উপরে এক জোড়া নিঃসংযোজী ইলেকট্রন থাকে। আমরা একটু আগে ফেনলের ক্ষেত্রে দেখলাম যে হাইড্রোজেন মূলকের এক জোড়া নিঃসংযোজী ইলেকট্রন ধনাত্মক মেসোমারিক ফলের মাধ্যমে বেঞ্জিন বলে যে পাই ইলেকট্রন আছে তার সাথে সঞ্চরণে অংশগ্রহণ করে। একইভাবে অ্যামিনো মূলকের নাইট্রোজেনের উপরে এক জোড়া নিঃসংযোজী ইলেকট্রন বেঞ্জিন বলে পাই বন্ধনের সাথে সঞ্চরণ তথা রেজোনেন্সে অংশগ্রহণ করে। এবং আমি এটুকু লিখলাম না, এটা তোমরা বইতে দেখে নেবে, একই রকম, এই জন্য সংক্ষেপ করলাম। তাহলে এই যে অ্যামিনো মূলক বেঞ্জিন বলে থাকলে এটা হলো রেজোনেন্স হাইব্রিড, অর্থাৎ অ্যামিনো মূলক থাকলে বেঞ্জিন বলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন তথা ঋণাত্মক চার্জ বৃদ্ধি পায়। এই কারণে অ্যামিনো মূলকও হাইড্রোজেন মূলকের মতো অর্থ প্যারা নির্দেশক মূলক হিসেবে কাজ করে, এবং সেটি আমরা সমীকরণের সাহায্যে দেখতে পারি। যেমন
এক্ষেত্রে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে অর্থোক্লোরো অ্যানিলিন, প্যারাক্লোরো অ্যানিলিন দুইটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে ফেনলের মধ্যে। তবে তোমাদের একটু বলে রাখি, এই অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয়। সাধারণভাবে হওয়ার উচিত ছিল, অর্থাৎ অ্যানিলিনের নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে অর্থোনাইট্রো অ্যানিলিন এবং প্যারানাইট্রো অ্যানিলিন নামে দুইটা প্রোডাক্ট পাওয়া যাওয়ার কথা নাইট্রেশন বিক্রিয়ায়, কিন্তু দেখা যায় বাস্তবে মেটানাইট্রো অ্যানিলিন পাওয়া যায়, অর্থাৎ মেটা প্রোডাক্ট পাওয়া যায়। এর কারণ কি? এর কারণটা আমি সমীকরণের সাহায্যে দেখাচ্ছি, তারপরে ব্যাখ্যা করব। তোমরা লক্ষ্য করো যে এই ক্ষেত্রে অ্যানিলিনের যে নাইট্রেশন বিক্রিয়া, আমরা জানি যে নাইট্রেশন বিক্রিয়া গাঢ় সালফিসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই ক্ষেত্রেও অ্যানিলিনের সাথে গাঢ় সালফিসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিডের যখন মিশ্রণ সহ 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এখানে তাপমাত্রাটা 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস, এই তাপমাত্রা যখন বিক্রিয়া করা হয় তখন এই সালফিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আয়ন নির্গত হয় এবং এই যে অ্যানিলিনের নাইট্রোজেনের উপরে একজোড়া নিঃসঙ্গত ইলেকট্রন আছে, অর্থাৎ এই কারণে অ্যানিলিন ক্ষারধর্মী আর সালফিক অ্যাসিড হলো অ্যাসিড বা অম্লধর্মী। আমরা জানি অম্ল আর ক্ষারের মধ্যে বিক্রিয়া হয়, তাইলে এই ক্ষেত্রে কি হয়, সালফিক অ্যাসিড থেকে একটা হাইড্রোজেন আয়ন এখানে গিয়ে যুক্ত হওয়ার কারণে এই মূলকটা সৃষ্টি হয় এবং এই প্লাস NH3 যখন বেঞ্জিন বলের সাথে থাকে তখন আমরা এটাকে বলি অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনিয়াম ইয়াম উচ্চারণ হয়, কার্বনিয়াম ফসফোনিয়াম ধনাত্মক যৌগমূলকের ক্ষেত্রে ইয়াম উচ্চারণ হয়। এই অ্যানিলিনিয়াম আয়নটা এই যে এখানে প্লাস NH3 এই অবস্থা থাকার কারণে এই অংশটা কিন্তু মেটা নির্দেশক হিসেবে কাজ করে, কারণ এটা ধনাত্মক চার্জ থাকার কারণে বেঞ্জিন বল থেকে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করে, ফলে এটা মেটা অবস্থানে নাইট্রোমূলকটাকে প্রতিস্থাপিত করে। যদিও পরে পানির উপস্থিতিতে এখান থেকে প্রোটনটা অবসায়িত হলে মেটা নাইট্রো অ্যানিলিন পাওয়া যায়। এই কারণে অ্যানিলিনের নাইট্রেশনে অর্থ প্যারা নাইট্রো অ্যানিলিন না পেয়ে মেটা নাইট্রো অ্যানিলিন পাওয়া যায়, অর্থাৎ মেটা অবস্থানে নাইট্রোমূলক প্রতিস্থাপিত হয়। আমরা এরপরে দেখব মিথাইল মূলক কিভাবে অর্থপ্যারা নির্দেশক হিসেবে কাজ করে।
এই ক্ষেত্রে মিথাইল মূলকের মধ্যে আমরা জানি 3টা কার্বন হাইড্রোজেন বন্ধন আছে, আর এই ক্ষেত্রে কার্বনের উপরে হাইড্রোক্সি মূলক বা অ্যামিনো মূলকের মতো কোনো নিঃসমজোড় ইলেকট্রন নাই। তো আমরা জানি যে নিঃসমজোড় ইলেকট্রন বেঞ্জিন বলয়ের দিকে অর্থাৎ একান্ত দ্বিবন্ধনের দিকে ঠেলে দেওয়ার যে ধর্মটা সেটা হলো ধনাত্মক মেসোমেরিক ফল। হাইড্রোক্সি মূলক অ্যামিনো মূলক থাকলে সেক্ষেত্রে ধনাত্মক মেসোমেরিক ফলের মাধ্যমে রেজোনেন্স হয় এবং অর্থকরার নির্দেশক হিসেবে কাজ করে। এই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে এই কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ধনেই এই রেজোনেন্সে অংশগ্রহণ করে, ফলে বেঞ্জিন বলের মধ্যে অর্থ এবং পরাবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়, ফলে মিথাইল মূলকটা অর্থকরার নির্দেশক হিসেবে কাজ করে। এক্ষেত্রে কি ঘটে, এই একান্ত দ্বিবন্ধন থাকার কারণে আমরা এটাকে বলি কনজুগেটেড সিস্টেম, এবং এখানে অনেকগুলো একান্তর অবস্থা আছে, অর্থাৎ একক বন্ধন দ্বিবন্ধন একক বন্ধন দ্বিবন্ধন এরকম বেশি সংখ্যা থাকলে সেক্ষেত্রে হাইপার কনজুগেশন ইফেক্ট বলে। আমরা তাইলে বলতে পারি মিথাইল বেঞ্জিন বা টলুইনের ক্ষেত্রে হাইপার কনজুগেশন বা হাইপার কনজুগেটিভ ইফেক্ট বা হাইপার কনজুগেটিভ ধর্মের মাধ্যমে মিথাইল মূলকের কার্বন হাইড্রোজেনের সিগমা বন্ধন, এখানে যে একজোড়া সিগমা ইলেকট্রন ছিল, এই সিগমা বন্ধনের ইলেকট্রনই এখানে বেঞ্জিন বলয়ের দিকে দাবিত হয়, সঞ্চরণ হয় নিঃসমজোড় ইলেকট্রনের পরিবর্তে। এই কারণে যেহেতু এখানে এই একজোড়া ইলেকট্রন এখানে স্থানান্তরিত হয়, এই অবস্থায় কিন্তু এখানে কার্বন আর এই হাইড্রোজেন আয়নের মধ্যে কোনো বন্ধন নাই, এই জন্য এটাকে বন্ধনবিহীন অনুরণন বলা হয়। আর বাকি গঠনগুলো একই রকম, আমি এই জন্য সংক্ষেপ করলাম। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে মিথাইল মূলক বেঞ্জিন বলয় থাকলে অর্থ এবং প্যারা অবস্থানে ঋণাত্মক চার্জ বিরাজ করে, অর্থাৎ ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। এই কারণে মিথাইল মূলক অর্থকরা নির্দেশক গ্রুপ হিসেবে কাজ করে। আমরা যদি উদাহরণ দেই সেটা দেখা যায়। আমরা এখানে কি দেখছি যে এই মিথাইল মূলক বেঞ্জিন বলয় থাকার কারণে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা ঘটে, যেখানে বেঞ্জিন এর ক্ষেত্রে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিস্থাপন বিক্রিয়া সংঘটিত হয়, তার চেয়ে কম তাপমাত্রায় সংঘটিত হয়। কেন সংঘটিত হয় কম তাপমাত্রায়? কারণ মিথাইল মূলক বেঞ্জিন বলয়ের মধ্যে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, বেঞ্জিন বলয়কে সক্রিয় করে, এবং দুইটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, একটা অর্থোক্লোরোটনিন একটা প্যারাক্লোরোটনিন। এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণিত হয় যে মিথাইল মূলকটা অর্থকরার নির্দেশক গ্রুপ হিসেবে কাজ করে। আমরা সর্বশেষ একটু জিনিস আলাপ করি, সেটা হচ্ছে ক্লোরিন কিভাবে অর্থকরার নির্দেশক হিসেবে কাজ করে। ক্লোরিনের 3 জোড়া নিঃসমযোজী ইলেকট্রন থাকে, এই ক্ষেত্রে 1 জোড়া নিঃসমযোজী ইলেকট্রন
বেঞ্জিন বলয়ের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে এবং এই ক্ষেত্রে অংশগ্রহণ করার ফলে অর্থ এবং প্যারাবস্থানে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ফলে আমরা বলতে পারি ক্লোরিনটা অর্থপ্রবাহ নির্দেশক। তবে মনে রাখবে যে বেঞ্জিন যদিও অর্থপ্রবাহ নির্দেশক, কিন্তু ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রে ক্লোরিন বেঞ্জিন বলয়কে সক্রিয় করে না। সাধারণভাবে অর্থপ্রবাহ নির্দেশকগুলো কিন্তু বেঞ্জিন বলয় সক্রিয়কারী মূলক, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে ব্যতিক্রম। ক্লোরিনের ক্ষেত্রে অর্থপ্রবাহ নির্দেশক হিসেবে কাজ করে, কিন্তু এক্ষেত্রে বেঞ্জিন বলয়কে তেমন সক্রিয় করে না। কেন করে না? কারণ ক্লোরিন ঋণাত্মক আবেশীয় অনুপাতের উপরের দিকে তার নিজের দিকে ইলেকট্রন টেনে নেয়, কারণ ক্লোরিনের তড়িৎ কার্বনের চেয়ে বেশি। ফলে কার্বন এবং ক্লোরিনের যে সিগমা বন্ধনটা থাকে সেই ইলেকট্রন ক্লোরিন তার নিজের দিকে টেনে নেয়, অর্থাৎ বেঞ্জিন বলয়ের বিপরীত দিকে টেনে নেয়। তাহলে এখানে দুইটা ধর্ম কাজ করছে, একটা হচ্ছে -I4, আরেকটা হচ্ছে +M4। একটা ঋণাত্মক আবেশীয় ফল কাজ করছে, আরেকটা ধনাত্মক মেসোমারিক ফল কাজ করছে। এক ধর্মের কারণে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, আরেক ধর্মের কারণে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব নিজে দিয়ে টেনে নিচ্ছে। এই কারণে বলা হয় যে ক্লোরিন বা হ্যালোজেন অর্থপ্রবাহ নির্দেশক হলেও বেঞ্জিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক হিসেবে কাজ করে কেন, ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে। তো যাই হোক, আজকে তোমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা করি। ধন্যবাদ।